শঙ্কর নারায়ণ খোকাকে পরম স্নেহে তার বুকের মধ্যে করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। প্রচণ্ড ঝড়ে সারা প্রকৃতি যেন উন্মাদ হয়ে উঠেছে। খোকা তখনও বুকের মধ্যে ঘুমাচ্ছিল। তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজের হাতে বলি দিলেন। এক পলকের জন্য তার চোখে জল দেখা গেল। মায়ায় কেঁদে উঠেছিলেন, কিন্তু বাইরে সেই প্রকাণ্ড ঝড়ের মধ্যে সে কান্না হয়তো শোনাও গেল না। রক্তধারায় সারা গৃহ ছেয়ে গেল। ভয়ে আর বিষণ্ণে তিনি কিন্তু দিশেহারা হলেন না, বা বেদনায় মুচড়েও গেলেন না। হোমের জন্য যে বালি আনা হয়েছিল তা দিয়েই সারা রাত ধরে সেই রক্ত চিহ্ন মুছতে লাগলেন। চৌধুরী বংশ বড় হবে, এই জীবনের একমাত্র আকাঙ্ক্ষা আজ তার পূরণ হচ্ছে। এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বালির ওপরই রাত্রি শেষে তিনি ঘুমিয়ে পড়লেন। নমস্কার, আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশাপ। ওনার জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর ও প্রয়াণ 1950 সালের 1 নভেম্বর। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। অপরাজিত ও পথের পাঁচালী ওনার সব থেকে জনপ্রিয় উপন্যাস। এছাড়াও ওনার অন্যান্য জনপ্রিয় উপন্যাসগুলি হল চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, আরো নক ইত্যাদি। 1951 সালে তিনি ইছামতি উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশাপ। আমি সবিস্ময়ে সেই ভগ্নস্তূপের দিকে চেয়ে দেখলাম। এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। দক্ষিণের অস্পষ্ট আলো যাই যাই করেও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করছিল। পশ্চিম প্রান্তের বিহুবকুলে অশ্রবণীয় কুঞ্জনধ্বনি থেকে থেকেই আকাশের বাতাস মথিত করে দিচ্ছিল। গঙ্গার অপূর্ব তরঙ্গ চিত্রলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করছিল। সেই সন্ধ্যার হালকা অন্ধকারে আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদের দিকে চেয়ে দেখলাম। গঙ্গার ঠিক তীরভূমিতে অজস্র লতা পাতায় মণ্ডিত প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর রাজপ্রাসাদ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নদী স্রোতের অবিরম আঘাতে সেই রাজপ্রাসাদের অনেকখানি ভেঙে চুরে অনির্দিষ্ট পথে বয়ে গিয়েছে। অতীতের সাক্ষ্যস্বরূপ যেটুকু এখনো বর্তমানে আছে তা সেই হতভাগ্য কঙ্কাল বিশেষ। এখনো যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর আত্মা বিরাজ করছে। প্রকৃতি তাকে নিজের হাতে সাজিয়ে রেখেছে, অনারম্ভ সৌন্দর্য তাকে শ্যামল করে রেখেছে। গঙ্গার বুক চিরে একটি নৌকা পাল তুলে বয়ে যাচ্ছিল। সেই নৌকার ভেতরেই গান গাইছিল একটি মাঝি। তার সেই ক্লান্ত স্বর সন্ধ্যা প্রকৃতির নিস্তব্ধতার বুক চিরে কোনো দূর দূরান্তের এক অপূর্ব সাড়া বয়ে আনছিল। পলাশপুরের প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর নাম শোনেনি এমন খুব কম লোকই আছে। একদা তার প্রকোপে সারা পলাশপুর ততষ্ট হয়ে থাকত। কিংবদন্তি আছে
যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করত। অত বড় ক্ষমতাশালী প্রতিপত্তি জমিদার নাকি সেকালে খুবই কমই ছিল। ইংরেজ রাজত্বের সূচনার দিন থেকেই এই পলাশপুরে চৌধুরী বংশের উদ্ভব। ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকাশে সাহায্য করার দরুন পুরস্কার স্বরূপ ধূর্যটি নারায়ণ রায়চৌধুরীকে এই পলাশপুরের জমিদারি দেওয়া হয়। ধূর্যটি নারায়ণ রায়চৌধুরী বংশের আদি পুরুষ। তারই নাতি বিষ্ণুচরণ রায়চৌধুরী সেপাই বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথাযথভাবে সাহায্য করেন। তারই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সমর্থ হয়। ইতিহাসে সেসব কথা নেই বটে, তবে সকলেই সেসব কথা জানত। 1857 সালের মার্চ মাসের শেষের দিকে যখন দুর্যোগের কালো ঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশে কালো হয়ে এসেছিল, তখন বিষ্ণুচরণ ছিলেন সেই সময় ব্যারাকপুরে। সেই দিনটাও এমনই ছিল। ক্যাপ্টেন লরেন্স বিষ্ণুচরণ রায়চৌধুরীর কর্মকুশলতায় প্রসন্ন হয়ে তাকে সেই শাহী তরোয়াল উপহার দিয়েছিলেন। বহুকালের সেই তরোয়াল চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতি গোপনে চিহ্নরূপে টাঙানো ছিল। বেলেঘাটার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মকালের ছুটি কাটাতে তার দেশের বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যাকালে গঙ্গার তীরে ভ্রমণ করতে করতে পলাশপুরের চৌধুরী বাড়ির নিকটে এসে পড়লাম। কমল বলল, আচ্ছা, এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। এর আগেও চৌধুরী বংশের অতীতের কাহিনী আমি অনেক কিছু শুনেছিলাম। তাদের সেই বিরাট প্রাসাদের দুর্দশা দেখে আমি কেমন বায়ু শূন্য হয়ে গেলাম। এখন সেখানে কোনো মানুষ বাস করে না, এখন সেটা হিংস্র পশুর বাসস্থান হয়ে উঠেছে। বিজয় নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপ নারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল। চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়িয়ে পড়েছিল। প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর সময়ই যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল, সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর সময়ই আবার তার ভাঙন শুরু হলো। অমানসিক দুশ্চরিত্রতা ও প্রচুর মকদ্দমার ফলেই তার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বছর পরে পরেই। ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য যেমন চরম সীমায় উঠেছিল, সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই আবার তার পতনও শুরু হয়। বৃদ্ধ সম্রাট বহু দুঃখে দূর দক্ষিণাপথে প্রাণ ত্যাগ করেন। ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক, আর প্রতাপ নারায়ণ ছিলেন তার ঠিক বিপরীত। তার স্বভাবে চরিত্র বলে কোনো শব্দ ছিল না। মদ ও মেয়েমানুষ তার জীবনের একমাত্র উপাস্য। আর এছাড়া যেটুকু সময় পেতেন তাতে মামলা মোকদ্দমারই তদারকি করতেন। তার ন্যায় নিখুঁতভাবে মামলা মোকদ্দমার তদারকি করতে সেকালে খুব কম লোকই পারত। অথচ পড়াশোনার তিনি ধার ধারতেন না। আইন তো অনেক দূরের কথা। কত সতী রমণীর আত্মচিৎকারে নিস্তব্ধ রাতে চৌধুরী বংশের সুদীর্ঘ রংমহল যে ধ্বনিত হয়ে উঠেছিল তার কোনো ইয়ত্তা নেই। তাদের সেই ব্যাকুল আত্মচিৎকারে ঝিঝি পোকার সহিত তালে তালে মিলিত হয়ে মরছে। তাদের সেই বিকট অট্টহাসি হয়তো এখনো ভগ্নস্তূপের প্রাচীরে আঘাত খেয়ে ফিরে ফিরে আসছে। প্রতাপ নারায়ণ উচ্চ কণ্ঠে বললেন, কেউ রমণী? আগে মহারাজ, এনেছি। বিশ্রাম করতে বলো ওকে। তা কত দূর থেকে আসা হচ্ছে শুনি? আগে 7 ক্রোশ মহারাজ।
কেমন? আপনার প্রসাদ পাওয়ার উপযুক্ত একবারে। উত্তম, অতি উত্তম। প্রতাপ নারায়ণ দ্রুত সেজে গুজে প্রমোদ গৃহে উপস্থিত হলেন। অভাগিনী তখনও সেই বিলাস গৃহের এক কোণে কোনো রকমে তার একখণ্ড কাপড় সর্বাঙ্গে আবৃত করে কেঁদে কেঁদে মরছিল। পায়ে শব্দ পেয়ে ওপরে মুখ তুলতেই সে প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর দিকে চেয়ে বিকট চিৎকার করে উঠল। তার আয়তকার চোখখানি, সর্বোপরি তার সেই ভীতু সুন্দর দেহ প্রতাপ নারায়ণের প্রাণে এক উন্মাদনা জাগিয়ে দিল। প্রতাপ নারায়ণ তার আরো কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম কি? কোনো উত্তর পেলেন না। পুনরায় বললেন, এই যে বিরাট প্রাসাদ, এই অতুল বৈভব, আজ থেকে সবই তোমার, আর তুমি আমার আজ থেকে রানী। কি বলো? সেই রমণী বলল, না না, আমি রানী হতে চাই না, আমার ভিখারি থাকতে দিন। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন। কথা শেষ করেই সে প্রতাপ নারায়ণের পায়ে পড়ল। প্রতাপ নারায়ণ উচ্চ কণ্ঠে হেসে উঠলেন। প্রতাপ নারায়ণ বিয়ে করেছিলেন ক্ষীরোদা সুন্দরীকে, আর ভালোবেসেছিলেন তার পত্নীর বিধবা ভগিনী আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করার সাহস ছিল না, আর বাল্যবিবাহিত আভাময়ী প্রতাপ নারায়ণের প্রেমের তরঙ্গে বিদ্ধ হয়ে আত্মীয় স্বজনের দৃষ্টি থেকে আত্মগোপন করবার জন্য নিতান্তই নিরুপায় হয়ে প্রাণ ত্যাগ করেন। এই ঘটনার পর প্রতাপ নারায়ণ আর ক্ষীরোদা সুন্দরী মুখ দর্শন করেনি। সেই অভাগিনী রমণী 4 মাসের শিশু সূর্যনারায়ণকে বুকে নিয়ে স্বামীর দৃষ্টিপথের আড়ালে জীবন কাটাতে লাগলেন। আর ওইদিকে প্রতাপ নারায়ণের উচ্ছৃঙ্খলতার মাত্রা পৌঁছালো চরমে। তিনি বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে দিন কাটাতেন। আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি প্রজাদের শান্তির সংসারেও আগুন জ্বালাতে লাগলেন। গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তার ক্ষুধিত দৃষ্টি থেকে অতি কষ্টেই আত্মরক্ষা করত। সেই পথে কোনো স্ত্রীলোকের বাইরে বের হবার সাহস ছিল না। আর তার সঙ্গে থাকত কানা কালু সর্দার। কানা হলে কি হবে, অতি তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকেও সে হার মানাতে পারত। তার তীক্ষ্ণ বুদ্ধির ফলেই প্রতাপ নারায়ণের খিদে মিটত সহজেই। ইংরেজ রাজত্বে এমন ধরা বাঁধা আইন তখন ছিল না। প্রতাপ নারায়ণের মহল্লায় তার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কারো টু শব্দটি করবার সামর্থ্য ছিল না। লাঠির জোরেই রাজ্য জয় হতো, আর ওই লাঠির জোরেই নারীর সম্মান লুণ্ঠন হতো। কিন্তু স্ত্রী লোকেদের প্রতাপ নারায়ণ ঘৃণা করতেন সর্বান্তকরণে। নারী হলো নরকের দ্বার, এই নারী তার জীবনে দিয়েছে দাবানল চালিয়ে। সেবার দুরন্ত বর্ষায় এক অবিশ্রান্ত ধারাপতনের দিনে কালু কোথা থেকে একটা অজ্ঞাতনামা রমণীকে তুলে আনলো। রাত তখন 10টা। চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন এক বিরোহিণী আর্তচিৎকারের মতন ধ্বনিত হচ্ছিল। কাউকে হারানোর বেদনা যেন সারা বিশ্বকে মাথায় তুলে রেখেছিল। প্রতাপ নারায়ণ তখন সুরা পান করতে ব্যস্ত। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আপনার ভালো হবে, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আপনার ভালো হবে, ছেড়ে দিন আমাকে। অসম্ভব,
এ তো সম্ভব নয়। জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ নারায়ণ আর দ্বিতীয় একটাও দেখেনি। তার সেই হিনিয়ে বিনিয়ে কান্না প্রতাপ নারায়ণের বড়ই মধুর বলে মনে হলো। প্রতাপ নারায়ণ হা হা করে হাসতে লাগলেন, বললেন, আমার ভালো হোক তা তো আমি চাই না রমণী। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সর্বনাশ হবে। আমার অভিশাপে আপনার বাড়ি ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। প্রতাপ নারায়ণ শিউরে উঠলেন। সে পুনরায় বলল, যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না, আপনি নির্বংশ হবেন। অবলা রমণীর যে এমন করে মানুষকে অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে, এটা ছিল প্রতাপ নারায়ণের কাছে বিশ্বাসের অতীত। কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না। তিনি ওই অবলার সাবধানবাণী শুনলেন না। এই ছিল তার জীবনের শেষ শিকার। পরের দিন সকালে সারা প্রাসাদে একটা অজানা বিষাদের ছায়াপাত ঘটল। সেই দিন থেকে সেই রমণী আর উঠল না, আর আহার গ্রহণ করল না। দুদিন আগে থেকেই সে উপোস করেছিল। তিলে তিলে সে শুকিয়ে মারা গেল। সকলে বিস্ময়ে অভাগিনীর মুখে চেয়ে রইল। প্রতাপ নারায়ণ ভয়ে ও আশঙ্কায় গৃহত্যাগ করলেন। রমণীর বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করার সাহস তার ছিল না। 3 দিন 3 রাত অসহ্য যন্ত্রণা ভোগ করে শেষ পর্যন্ত প্রাণ ত্যাগ করল। পরিশেষে রানীশ্রী ক্ষীরোদা সুন্দরী তার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করে এই নরকুণ্ডে আসিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং স্বামীর মঙ্গল কামনা করতে। কিন্তু তার সেই শেষ প্রচেষ্টাও ব্যর্থ হল। যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে তবে চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে। এই বলেই সেই তেজস্বিনী রমণী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই ঘটনার 7 দিন পর প্রতাপ নারায়ণ ফিরে আসলেন, কিন্তু জীবিত নয়, মৃত। পথে সাপের কামড়ে মৃত্যু ঘটেছে। সূর্যনারায়ণও পিতাকে অনুসরণ করেই চলল। অল্প বয়সেই সম্পত্তির মালিক হয়ে মো সাহেবের সাহায্যে তার ক্ষুদিত প্রায় সম্পত্তি ক্রমেই নিঃশেষ হতে লাগল। পিতার মতন পুত্রও ছিল অপরিণামদর্শী। ভবিষ্যতের কথা ভাববার অবকাশ ছিল না। পরস্ত্রীতে লোভ ছিল না ঠিকই, কিন্তু নেশা ছিল। শহর অঞ্চল থেকে সব বিখ্যাত বাইজিয়ান বা নেশা তাকে পেয়ে বসেছিল। তার জন্য তিনি খোলা মনে অর্থ ব্যয় করতে ভাবতেন না। লখনৌ, দিল্লি, আগ্রা, বেনারস, লাহোর, কলকাতা ইত্যাদি সকল শহরে সুপ্রশিষ্ট বাইজিকুলের পায়ের ধুলোতে তার বাপ ঠাকুরদার পবিত্র প্রাসাদ ধন্য করতে মেতে উঠেছিলেন। তিনি সারাদিনই তাদের রূপমধুরীতে মগ্ন হয়ে থাকতেন, কিন্তু বিয়ে করেছিলেন যথাসময়। যদিও বাবার মতন তিনি তার স্ত্রীকে ঘৃণা করতেন না, তবে তার সমস্ত দিনটাই কাটতো বাইরে বাইরে। গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলতে টলতে অন্দর বাড়িতে উঠে যেতেন, নিতান্ত অনিচ্ছায়। অধিকাংশ রাত্রি তার বাইরেই কাটত। তাছাড়া দেশ ভ্রমণ তার জীবনের একটা বিশিষ্ট অঙ্গ ছিল। একের পর এক তিনি দেশ ভ্রমণ করে বেড়াতেন। কত তীর্থস্থানেই না গিয়েছেন, অথচ দেবতার দর্শন করেননি। দেব মন্দিরের কাছে গিয়েই ফিরে আসতেন।
বলতেন, জীবনে অনেক পাপ কাজ করেছি, মিথ্যে মিথ্যে দেবতার পবিত্র মন্দির আর নোংরা করি কেন। আচমকা একদিন সূর্যনারায়ণ কাউকে কিছু না বলে, কাউকে কিছু না কহেই বিসূচিকা রোগে দেহত্যাগ করলেন। মৃত্যুকালে তিনি তার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে দেনার দায়ে ডুবিয়ে যেতে দ্বিধাবোধ করেননি। শঙ্কর নারায়ণ যখন সাবালক হলেন তখন তিনি তার সম্পত্তির মধ্যে প্রাচীন বসত বাড়ি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। চারিদিক থেকে আসা আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে। বনেদি বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার বিভীষিকার মতন দাঁড়িয়ে রইল। গায়ের গয়নাগাটি বন্ধক রেখেই শঙ্কর নারায়ণ মানুষ হয়ে উঠলেন। কিন্তু তিনি মানুষ হলেন বাপ ঠাকুরদার বিপরীত প্রকৃতির মতন। ইংরাজি শিক্ষা ধার ধারেন না, তবে অবিচলিত চিত্রে সংস্কৃতের অধ্যয়ন করতে লাগলেন। শঙ্কর নারায়ণের মধ্যে কেমন যেন ধর্মভাব জেগে উঠল। তিনি অল্প বয়সের মধ্যেই ধার্মিক হয়ে উঠলেন। সামাজিক আচার অনুষ্ঠানে তার প্রখর শ্রদ্ধাভক্তি। গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পুজোয় তিনি ক্রমেই আত্মনিয়োগ করলেন। তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কারোর সঙ্গে বড় একটা কথা বলতেন না। বাড়িতেই খাওয়া দাওয়া করতেন আর 3 তলার ঘরে বসে থাকতেন, কোথাও বেরোতেন না। রুদ্রাক্ষের মালা গলায় জড়িয়ে, গেরুয়া বস্ত্র সর্বাঙ্গে জড়িয়ে তিনি সন্ন্যাস জীবন যাপন করতে লাগলেন। অবসর সময় তিনি তার প্রিয় বেহালাখানায় বসে ছড়ি ঘষতেন। রাতের নিস্তব্ধতার বুক চিরে সেই রাগিনী বন্দিনী বিহবিনীর আত্মচিৎকারের মতন শোনাত। ক্ষয়সু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমড়ে গুমড়ে কেঁদে মরছে। শঙ্কর নারায়ণ তাদের বংশের ধারা বজায় রেখে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন এবং খুব অল্প বয়সেই তার এক পুত্র সন্তান হয়েছিল। তার পূর্বপুরুষের মতন তিনি তার পত্নী কল্যাণীকে ঘৃণা করতেন না, এও সত্য। তবে তাকে যে ভালোবাসতেন এ কথাও হলফ করে বলা যায় না। তিনি স্বামীর পাঠ পালন করতেন মাত্র। সারা দিনটা প্রায় তার গৃহদেবতার ধ্যান ধারণা নিয়েই কাটত। প্রতিদিনই অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করতেন। গভীর রাত্রে পুজোয় বসতেন। যা জুটত সেই সামান্য দুটো মুখে দিয়ে তিনি আবার 3 তলায় ফিরে আসতেন। একদমই বাড়ির বাইরে বেরোতেন না। দিনে দিনে চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তা দেখে তিনিও ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন। আর ততই তার গৃহদেবতার পূজার মাত্রাও বেড়ে যেতে লাগল। তিনি পাগলের মতন হয়ে গেলেন। তার জীবনের একমাত্র কামনাই হল বিত্ত চাই, অর্থ চাই, ঐশ্বর্য চাই। তিনি কেবলই প্রার্থনা করতেন দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরিয়ে দেয়। এমন সময় চৈত্রের এক অমাবস্যার রাত্রে শঙ্কর নারায়ণ স্বপ্ন দেখলেন যেন তাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করে চলে যাচ্ছেন। তার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত। একটা স্নিগ্ধ গন্ধে দিক দিগান্ত ভরে গেল। শঙ্কর নারায়ণ দ্রুত পদে উঠে গিয়ে দেবীর পথ রোধ করে দাঁড়ালেন। দেবী বিষণ্ণ মুখে যেন বললেন, বাছা, পথ ছাড়, আমার যেতে দে। শঙ্কর নারায়ণ কাঁদতে লাগলেন। মা, আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা? দেবী নিষ্ঠুরভাবে হাসতে লাগলেন। নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা, তবু তোমার ক্ষুধা দূর হয়নি? না, আমি রক্ত চাই, রক্ত। কার রক্ত মা? তোর ছেলের রক্ত।
তৎক্ষণাৎ দেবী অদৃশ্য হলেন। অমনি শঙ্কর নারায়ণের ঘুম ভেঙে গেল। ঘামে তার সর্বাঙ্গ ভিজে গিয়েছে। তিনি ব্যাকুল কণ্ঠে কাঁদতে লাগলেন। রাক্ষসী, এ কি পরীক্ষা তোর? তখনও তার সেই গৃহদেবীর পদ্মগন্ধ ভেসে বেড়াচ্ছিল। শঙ্কর নারায়ণ বিচলিত হলেন না। শঙ্কর নারায়ণের বংশ তার পুত্রের চেয়েও অধিক মূল্যবান। তিনি বললেন, তাই হবে মা, তাই হবে। তুমি এই অভাগাকে ত্যাগ করো না। তারপর তিনি ধীর পদক্ষেপে তার শোয়ার ঘরে এসে উপস্থিত হলেন। কল্যাণী তখনও ঘুমাচ্ছে। তার পুত্র মায়ের স্তন্যপান করছিল ঘুমন্ত অবস্থায়। শঙ্কর নারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মায়ের বুক থেকে ছিনিয়ে আনল। কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। তিনি একবার পাশ ফিরে শুলেন মাত্র। শঙ্কর নারায়ণ খোকাকে পরম স্নেহে তার বুকের মধ্যে করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। প্রচণ্ড ঝড়ে সারা প্রকৃতি যেন উন্মাদ হয়ে উঠেছে। খোকা তখনও বুকের মধ্যে ঘুমাচ্ছিল। তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজের হাতে বলি দিলেন। এক পলকের জন্য তার চোখে জল দেখা গেল। মায়ায় কেঁদে উঠেছিলেন, কিন্তু বাইরে সেই প্রকাণ্ড ঝড়ের মধ্যে সে কান্না হয়তো শোনাও গেল না। রক্তধারায় সারা গৃহ ছেয়ে গেল। ভয়ে আর বিষণ্ণে তিনি কিন্তু দিশেহারা হলেন না, বা বেদনায় মুচড়েও গেলেন না। হোমের জন্য যে বালি আনা হয়েছিল তা দিয়েই সারা রাত ধরে সেই রক্ত চিহ্ন মুছতে লাগলেন। চৌধুরী বংশ বড় হবে, এই জীবনের একমাত্র আকাঙ্ক্ষা আজ তার পূরণ হচ্ছে। এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বালির ওপরই রাত্রি শেষে তিনি ঘুমিয়ে পড়লেন। দিনের আলো ফুটতে না ফুটতেই কল্যাণী উদ্ভ্রান্তের মতন ছুটে এসে স্বামীকে জাগালেন। ওগো, ওগো শুনছো? আমার খোকা কোথায় গেল? শঙ্কর নারায়ণ স্ত্রীর চোখের দিকে চাইতে পারলেন না। খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোন দূর দূরান্তে ভেসে গিয়েছে। সেই রক্তমাখা বালুকা রাশি তার শেষ চিহ্ন। কল্যাণী আবার ডাকলেন, ওগো, কথা কও, কথা কও। আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও। শঙ্কর নারায়ণ আর কোনো কথা বলতে পারলেন না। জীবনে আর তিনি খুবই কমই কথা বলেন। ব্যাপারটা আর চাপা রইল না। বুদ্ধিমতী কল্যাণী ক্রমশই সমস্ত ব্যাপারটায় অবগত হলেন। সারাদিনই তিনি আর উঠলেন না, খেলেনও না। সেই দিন রাত্রেই তিনি ভাগীরথীর পূর্ণ স্রোতে আত্মবিসর্জন দিয়ে তার বড় আদরের খোকার সাথে মিলিত হলেন। ব্যাপারটা ক্রমেই রাষ্ট্র হয়ে পড়ল। এই ব্যাপারটার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীকে আর পাওয়া গেল না। আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সে আজ প্রায় 50 বছর আগেকার কথা। গৃহলক্ষ্মী তখনও সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্দরালে বন্দি আছেন কিনা তা আমি জানি না। তবে মাঝে মাঝেই সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তিতে চারিপাশে ছড়িয়ে যায়।
আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশাপ। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, কমল ও কালুর কণ্ঠে অনির্বাণ কায়েত, গল্পের কথক ও প্রতাপ নারায়ণের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, শঙ্কর নারায়ণের কণ্ঠে স্বপ্নময় পাঠক, দেবী ও রমণীর কণ্ঠে সৌমিলি পাল, কল্যাণীর কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী। গল্পের পোস্টার ও সাউন্ডস্কেপ ডিজাইন অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।